আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার খুবই একটা মজার চ্যাপ্টার। তোমরা যদি এই চ্যাপ্টার ভালোভাবে বুঝতে না পারো তাহলে পরবর্তী ক্লাসের অঙ্কগুলো তোমরা ভালোভাবে করতে পারবে না। তো এই চ্যাপ্টারটা তোমরা খুব মনোযোগ সহকারে করবা। তো আমার ক্লাসটা শুরু করার আগে তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং আমি যেই গুরুত্ব টপিকগুলো আলোচনা করবো সেগুলো তোমরা লিখে ফেলবা। তো প্রথমে আমরা অধ্যায় চলে যাই, অর্থাৎ ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটি কিভাবে উৎপত্তি হলো? ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি এক শব্দটি উৎপত্তি হয়েছে তিনটা গ্রিক শব্দ দিয়ে, অর্থাৎ আমি যদি দেখাই ট্রি, গণ, মেট্রন। তো এই তিনটা হচ্ছে গ্রিক শব্দ। তো এই তিনটা গ্রিক শব্দ নিয়ে ত্রিকোণমিতিটা উৎপত্তি হয়েছে। তো এই পুরো ত্রিকোণমিতিটা একটা সমকোণী ত্রিভুজের উপর কাজ করে। তো আমি যদি ট্রি বুঝাই, ট্রিয়ত মানে হচ্ছে তিন, আর গণ অর্থ হচ্ছে যে ধার, মেট্রন অর্থ হচ্ছে পরিমাণ। তাহলে ট্রি অর্থ তিন মানে বুঝায় এটা। তোমরা অষ্টম শ্রেণীতে সমকোণী ত্রিভুজ নিয়ে পড়েছ। তো সমকোণী ত্রিভুজের একটা কোণ থাকে 90 ডিগ্রি, বাকি দুটা কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। তাহলে এখানে ট্রি মানে বুঝায় তিন, অর্থাৎ 1 2 3, আর ধার মানে বুঝায় বাহু, অর্থাৎ একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। আর পরিমাপ মানে বুঝে এই বাহুগুলো পরিমাপ। তো এইগুলো নিয়ে তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়। তো আমরা প্রথমে একটু সমকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। তো সমকোণী ত্রিভুজ অর্থাৎ এটা হচ্ছে সমকোণটাকে এইভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। আর আমি যদি এখানটা একটা কোণ দিয়ে দিই, হচ্ছে বি কোণ। তো কোণের বিপরীত বাহুটাকে বলা হয়, কোণের বিপরীতে যে বাহুটা আছে এটাকে বিপরীত বাহু বা লম্ব বলা হয়। বিপরীত বাহু বা লম্ব বলা হয়। আর কোণ সংলগ্ন হচ্ছে এই বাহুটা কিন্তু কোণের সাথে সংযুক্ত। এই কোণ সংলগ্ন যে বাহুটা আছে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি। আমি এখান দিয়ে লিখি সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমরা কি দেখলাম, যদি একটা কোণ থাকে, তো এটা হচ্ছে একটা কোণ আর এটা হচ্ছে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো সমকোণের বিপরীত বাহু বা একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে আমরা অতিভুজ বলে থাকি। আর যে কোণটা আছে এই কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব, আর কোণের সংলগ্ন যে বাহুটা আছে এটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। তো আমি তোমাদেরকে আরো কিছু সমকোণী ত্রিভুজ নিয়ে দেখাই। যদি কোণটা এই জায়গায় থাকতো তাহলে এই চিত্রের মধ্যে এই সমকোণী ত্রিভুজটাতে কোনটা সন্নিহিত বাহু হতো, কোনটা বিপরীত বাহু হতো এবং কোনটা অতিভুজ হতো। তাহলে অতিভুজটা চেনা খুব সহজ, কারণ সমকোণের বিপরীত বাহু অর্থাৎ বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জেনে গেলাম এটা হচ্ছে অতিভুজ। আর এখানে কোণ কোথায় আছে? এখানে কোণ কিন্তু এ ছিল, এর আগে চিত্রের মধ্যে কোণ ছিল বি এর মধ্যে। তাহলে কোণ যে বাহুর মধ্যে থাকবে ওই বাহুটাকে ধরবে তোমরা সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। কোণ সংলগ্ন অর্থাৎ কোণের সাথে সংযুক্ত যে বাহুটা আছে সেটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলে। একদম তোমরা মনে রাখবা, খাতার মধ্যে লিখে নিতে পারো, সন্নিহিত বাহু বা ভূমি বলে। আর কোণের বিপরীত অর্থাৎ আমি যে কোণটা দিয়েছি 90 ডিগ্রি বাদে যে ছোট কোণটা দিয়েছি, এই কোণের বিপরীত বাহুটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। তাহলে এই বাহুটার নাম হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজে বুঝতে পারলাম যে কিভাবে একটা সমকোণী অতিভুজ, ভূমি এবং লম্ব নির্ণয় করতে হয়। তাহলে এই যে সমকোণ, এই সমকোণটাকে বিভিন্ন গ্রিক শব্দ দ্বারা প্রকাশ করা হয় ত্রিকোণমিতি অঙ্কের মধ্যে। তো আমরা এখন কয়েকটা শব্দ দেখব যে সব শব্দ দিয়ে এই কোণটাকে প্রকাশ করা হয়। প্রথম শব্দটা হচ্ছে আলফা। মোট 6টা শব্দ দ্বারা প্রকাশ করা হয়, এইভাবে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে বিটাকে এইভাবে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ঘামা। তো ঘামার চিহ্নটাকে এইভাবে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে পাই চিহ্নটাকে এইভাবে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে থিটা। এই থিটার শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ত্রিকোণমিতি অঙ্কের মধ্যে। এই থিটার চিহ্নটা এইভাবে দিতে হয়। তারপর হচ্ছে ওমেগা। তো ওমেগা চিহ্নটাকে এইভাবে প্রকাশ করা হয়। তো
তো এই 6টা গ্রিক শব্দ দ্বারা এই সমকোণের অঙ্কের সময় এই কোণটাকে নির্দেশ করা হয়। প্রথমটা হচ্ছে আলফা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে গামা, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে থিটা, তারপর হচ্ছে ওমেগা।